1934 সালের মার্চ মাসে 2-3 দিনের ভেতরই 73টি কবিতা রচনা করেন কবি জীবনানন্দ দাশ, যার 64টি কবিতা চতুর্দশপদী বা সনেট জাতীয় রচনা। প্রকাশিত হবার কথা ছিল কবি নির্ধারিত বাংলার ত্রস্ত নীলিমা নামে, তবে প্রকাশিত হয় রূপসী বাংলা নাম দিয়ে 1957 সালে কবির মৃত্যুর পর। সনেট মূলত এক ধরনের লিরিক পোয়েট্রি, যার মাধ্যমে কবিতার গভীর অনুভূতি বা অন্তর্ভাবনা প্রকাশ করে থাকেন, যার মাধ্যমে কোনো কিছুর প্রশংসা করা হয়ে থাকে। জীবনানন্দ দাশের স্বভাব ছিল একটা কবিতার ক্রমাগত মার্জনা পরিমার্জনা করা, কিন্তু এই পাণ্ডুলিপিটি ব্যতিক্রম। খুব বেশি কাটাছেঁড়া নেই, কবিতার নাম নেই, ক্রমিক সংখ্যা দ্বারা চিহ্নিত করেছেন এক একটি কবিতা, যেমনটা আমরা দেখেছি শেক্সপিয়ারের সনেটে। এই কবিতাটিতে কবি ইটালিয়ান বা পেট্রার্কের সনেটের ফরম্যাট ফলো করেছেন, যেখানে প্রথম 8 লাইনের স্ট্যান্জাকে বলা হয় অক্টেভ বা অষ্টক এবং পরবর্তী 6 লাইনের স্ট্যান্জাকে বলে শেষ্টেট বা শতক। রাইমিং স্কিম ক খ খ ক ক খ খ ক। কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, পরবর্তী 6 স্ট্যান্জায় তিনি বদলে নিয়েছেন প্রকরণ। পেট্রার্কের গ ঘ ঘ গ রাইম স্কিমের সঙ্গে জুড়ে দিয়েছেন শেক্সপিয়ারিয়ান কাপলেট চ চ। কাপলেট হচ্ছে সনেটের শেষ 2 পংক্তি, যা বলা যায় পুরো কবিতার সারসংক্ষেপ, কবিতার গূঢ়ার্থ প্রকাশ করে পাঠককে স্তব্ধ করে দেয়। অবশ্য এখানে কবিতার শুরুতেই পাঠককে চমকে দিচ্ছেন জীবনানন্দ দাশ। বলছেন, বাংলার মুখ আমি দেখিয়ে আছি। বাংলাকে পার্সনিফাই করছেন, যেন বাংলা কোনো ব্যক্তি যার মুখের আদল তিনি কল্পনা করছেন। এই একই পংক্তিতে আমি সর্বনামটি ব্যবহার করেছেন 2 বার, যার ফলে স্বরানুপ্রাস তৈরি হচ্ছে। লিখছেন সহজ ভাষায়, যতটা সম্ভব যুক্তাক্ষর বর্জন করে, কমা, ড্যাশ, সেমিকোলন ব্যবহার করছেন অকৃপণ হাতে। কবিতার প্রথমাংশে নিজের কথাই বলছেন তিনি। ভোরবেলাকার অন্ধকারে তিনি দেখছেন ডুমুর গাছে বসে আছে দোয়েল পাখি। বাংলার নীরব প্রকৃতিকে দেখছেন। জাম, বট, কাঁঠাল, হিজল সমস্ত বৃক্ষের দল তার লেখায় এসে উপস্থিত হচ্ছে। ফণী মনসার ঝোপের দিকে তাকিয়ে তার হিন্দু পুরাণের দেবী মনসার কথা মনে পড়ছে। যেমনটা কবি 9 নং কবিতায় বলেছেন, ফণী মনসার বনে মনসা রয়েছে নাকি? আছে। আর সেই থেকে মনে পড়ছে সর্পদেবী মনসাকে নিয়ে প্রচলিত কাহিনী, যে ভাবনার বীজ তিনি রেখে যাচ্ছেন এই সব শব্দে। মধুকর ডিঙা কি, সে বলতে তিনি কাকে বোঝাচ্ছেন, বা চাঁদকে, চম্পা কি? সমস্ত প্রশ্নের জবাব মেলে এই 9 নম্বর পংক্তিতে, যেখানে উপস্থিত হয় দ্য ভোল্টা, যেখানে পোয়েটিক টার্ন নেয়, কবিতা একটা রেটোরিক্যাল শিফট আসে, বদলে যায় কবির ভাবনা। আধুনিক কবিতার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মিজেনা বাইম, যেখানে কবি নিজের কথা বলতে গিয়ে আরেকটি ঘটনার উল্লেখ করেন। যেমন এখানে বাংলার রূপের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে কবি আমাদের শোনাচ্ছেন অন্য এক প্রেমের গল্প, যার মূলে রয়েছে দেবী মনসা, চাঁদ সদাগর এবং প্রেমিক যুগল বেহুলা ও লক্ষিন্দর। বেহুলা হচ্ছে প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী। চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দর ও তার ব্যবসায়িক সতীর্থ সাহার কন্যা বেহুলা, তারা দুজন সমসাময়িক কালে জন্মগ্রহণ করে। 2টি শিশুই একসাথে বেড়ে ওঠে এবং একে অপরের জন্য সম্পূর্ণ উপযুক্ত বলে গণ্য হয়। লক্ষিন্দরের পিতা চন্দ্রবণিক বা চাঁদ সদাগর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী, তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না। অপরদিকে শিবের কন্যা মনসা ছিল সর্পদেবী, কিন্তু তিনি কোথাও পূজিতা হতেন না। তার পিতা শিব তাকে বলেন যে যদি কোনো ভক্তিমান শৈব অর্থাৎ শিবের উপাসক প্রথম মনসার পূজা করেন, তাহলেই মর্তে তার পূজার প্রচলন সম্ভব। তখন মনসা চাঁদ সদাগরকে নির্বাচন করে তাকেই অনুরোধ করেন মনসা পূজার আয়োজন করার জন্য, কিন্তু শিবের উপাসক চাঁদ সদাগর মনসার প্রস্তাবে অস্বীকৃতি হন। তখন ক্রোধোন্মত্ত মনসা তাকে শাপ দেন যে তার প্রত্যেক পুত্রের জীবন তিনি বিনাশ করবেন। মনসা শাপে এইভাবে একে একে লক্ষিন্দর ব্যতীত চাঁদ সদাগরের সকল পুত্রই সর্পদংশনে নিহত হয়। তাই লক্ষিন্দরের বিবাহের সময় চাঁদ সদাগর অতিরিক্ত সতর্কতা হিসেবে দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসরঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা অসম্ভব। কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সমর্থ হয়। তার পাঠানো একটি সাপ লক্ষিন্দরকে হত্যা করে। প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশনে নিহত হতো, তাদের সৎকার প্রচলিত পদ্ধতিতে না করে তাদের মৃতদেহ ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হতো, এই আশায় যে ব্যক্তিটি হয়তো কোনো অলৌকিক পদ্ধতিতে ফিরে আসবে। বেহুলা সবার বাধা অগ্রাহ্য করে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে। তারা 6 মাস ধরে যাত্রা করে এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে। এই অবস্থায় মৃতদেহ পচে যেতে শুরু করে এবং গ্রামবাসীরা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে। বেহুলা মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে, তবে মনসা ভেলাটিকেই কেবল ভাসিয়ে রাখতে সাহায্য করে, অন্য কিছু নয়। কাহিনীর সবশেষে দেখা যায় বেহুলা ইন্দ্রের সভায় দেবতাদের নিজের নাচের মাধ্যমে সন্তুষ্ট করে লক্ষিন্দরকে বাঁচিয়ে তোলে।
কবিতায় যেমনটা আমরা দেখছি, চন্দ্রবণিক বা চাঁদ সওদাগর যখন তার বাণিজ্য তরী মধুকর ডিঙা নিয়ে চম্পানগরীতে গিয়েছিল, তখনও সে বাংলার এই অপরূপ রূপ দেখেছিল। যেমন দেখেছিল বেহুলাও, যখন সে দমোদর নদীর শাখা নদী গাঙ্গুর নদীর জলে ভেলা নিয়ে ভেসে যাচ্ছিল। তখনও হয়তো সোনালী ধানের পাশে অশ্বত্থ বট দেখেছিল, সে আমার নরম গান শুনেছিল। আর যখন সে অমরায় গিয়ে দেবতা ইন্দ্রের সভায় যন্ত্রণাকাতর খঞ্জনা পাখির মতো নেচেছিল, তখন তার ব্যথিত হৃদয়ের সাথে সমস্ত বাংলার প্রকৃতি যেন কেঁদে উঠেছিল। বাংলা কাব্যে প্রাচীন মিথের এমন দক্ষ ব্যবহার বা দুটো ফর্মকে একত্র করে সনেটের নতুন প্রকরণ করার মতন ক্ষমতা বাংলা সাহিত্যে সত্যি বিরল। প্রিয় দর্শক, প্রায় 2 বছর আগে আমি জীবনানন্দ দাশ কিভাবে সনেট লেখেন তার উপর একটি ভিডিও এসে তৈরি করব বলে কথা দিয়েছিলাম। এতটা দেরি কেন হলো তা আমি বলতে পারবো না, কিন্তু বলতে পারি যে অল্প সংখ্যক মানুষ নিয়মিত আমাকে দেখেন, মানে যখনই ভিডিও আপলোড করি দেখেন, তাদের প্রত্যেকের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। আজকের মতো এখানেই শেষ করছি। পেনভিউর অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।